আজকে আমরা প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এইখানে আজকে যা পিডিএফে আছে সেইখান থেকেই তোদের 5টা কোশ্চেন কমন পড়বে। ঠিক আছে? আমরা রাষ্ট্রবিজ্ঞানের আগের দিন কি দেখেছি? বিষয়বস্তু ও পরিধি মানে বিবর্তনটা আমরা দেখেছি। তো বিবর্তন আগের ভিডিওতে পুরো ডেসক্রাইব করেছি, কিভাবে প্রত্যেকটা জিনিস তোদেরকে কি করেছি, যে খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করেছি। আর এই যে কিওয়ার্ডটা দেওয়া আছে, এটাতে স্ক্যান করলে তোরা আগের ভিডিওতে চলে যেতে পারবি। তোদের কাছে এই নোটসটা পরে পৌঁছে যাবে। বুঝতে পেরেছিস কী বললাম? তাই আজকের নোটস, এটা একটা নোটস তৈরি হয়েছে, এখান থেকে পড়ে নিলে বাদবাকি কোশ্চেন আমরা আনসার দিতে পারবো। ঠিক আছে? তার আগে তোদের কিছু কোশ্চেন আমি করে নিই আগের দিনের কিছু কোশ্চেন। যেরকম প্রথম, তাহলে রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? অ্যারিস্টটল। আচ্ছা, প্লেটোর লেখা বইটার নাম? দ্য রিপাবলিক। অ্যারিস্টটলের লেখা বইটার নাম? সিসেরো? ডি রিপাবলিকা। আচ্ছা, সেন্ট অগাস্টাইন? আচ্ছা, ম্যাকিয়াভেলি কত খ্রিস্টাব্দে? 1513। ভেরি গুড। প্রথম রাষ্ট্র কথাটি কে ব্যবহার করে? ম্যাকিয়াভেলি। আচ্ছা, তারপরে হবস? জন লক? বাহ, তাহলে সবাই পড়েছিস মোটামুটি। রুশো? কার্ল মার্কস? দাস ক্যাপিটাল। মার্কস এঙ্গেলস কত সাল? 1848। 1848। ভেরি গুড। আচ্ছা, তারপরে কি বললাম? কার্ল মার্কস অবধি আমাদের হলো। এরপরে একটা বইয়ের নাম বলছি, তোর আগের দিন শুনিসনি। লিপসেট। কে? লিপসেট একটা বই লেখে যার নাম হচ্ছে দ্য পলিটিক্যাল ম্যান। লিপসেটের পরে হচ্ছে অ্যাডাম স্মিথ, জানিস? ওয়েলথ অফ নেশনস। তারপরে লর্ড ব্রাইস, এটাও নাম শুনিসনি। লর্ড ব্রাইস নাম কি? মডার্ন ডেমোক্রেসি। লর্ড ব্রাইসের বইটার নাম কি? তার তিনজনের নাম বললাম। লিপসেটের নাম কি? বইটার নাম দ্য পলিটিক্যাল ম্যান। আর অ্যাডাম স্মিথ? ওয়েলথ অফ নেশনস। আচ্ছা, অ্যাডাম স্মিথের পরে আসছে কে? লর্ড ব্রাইসের বইটার নাম কি? মডার্ন ডেমোক্রেসি। ঠিক আছে, তিনটে মনে থাকবে। আর হচ্ছে লিপম্যান বলে একজন আছে, যার বইটার নাম হচ্ছে, না, পাবলিক ওপিনিয়ন। লিপম্যানও বলিনি, পাবলিক ওপিনিয়ন। তাহলে চারটে হলো নতুন, তাই তো? নতুনের মধ্যে দুটো নতুন আছে। কি কি? লিপসেট, দ্য পলিটিক্যাল ম্যান। তারপরে অ্যাডাম স্মিথ, ওয়েলথ অফ নেশন। তারপরে হচ্ছে লর্ড ব্রাইস, মডার্ন ডেমোক্রেসি। আর লিপম্যান, পাবলিক ওপিনিয়ন। ল্যাস্কির লেখা হচ্ছে এ গ্রামার অফ পলিটিক্স। ল্যাস্কির পরে লাস্ট হচ্ছে ডেভিড স্টন, দ্য পলিটিক্যাল সিস্টেম। এই বইগুলো আমরা পরে আসছি, নোটসে দেওয়া আছে। এই 15টা বই মনে রাখতে হবে। আর সঙ্গে গ্রাহাম ওয়ালাস আর আর্থার বেন্ডলে। গ্রাহাম ওয়ালাসের লেখা হচ্ছে হিউম্যান নেচার ইন পলিটিক্স, আর আর্থার বেন্ডের লেখা হচ্ছে দ্য প্রসেস অফ গভর্নমেন্ট। এছাড়াও কোশ্চেন আসতে পারে কৌটিল্যের লেখা কি? আমরা সবাই জানি মোটামুটি ইতিহাসে অর্থশাস্ত্র। ঠিক আছে, এইবার আমাদের টপিক শুরু হচ্ছে প্রশ্ন উত্তর কিভাবে আমরা করব। আগের দিনের ভিডিওটা সবাই দেখবে। সবাই দেখে প্রথমে আমরা কিছু উক্তি করব। প্রথমে কি করব? কিছু উক্তি, যেমন বুকগুলো মুখস্থ আছে, 15টা তোমাদের মুখস্থ হয়ে গেছে, তেমনি কিছু উক্তি করব যে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে। এই নিয়ে কিছু তাত্ত্বিকের কিছু উক্তি আছে। রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে? যেমন বলছে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে। কে বলেছে? রাষ্ট্রবিজ্ঞানী গার্নার। রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে কে বলেছে? রাষ্ট্রবিজ্ঞানী গার্নারের পরেই দিয়ে নাম আছে। গার্নারের পরেই কি বলবো আমরা? গেটেল। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। দেখ, দুটো কথাই সেম প্রায়। রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ কাকে নিয়ে? রাষ্ট্রকে নিয়ে। আর গেটেল কি বলছে? গেটেল বলছে রাষ্ট্রবিজ্ঞানের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, মানে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাটা কি? রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কে আলোচনা করে? রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। রাষ্ট্রের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আর শুরু থেকে শেষ প্রায় না এক না কথাটা? বুঝতে পেরেছিস? তাহলে কী হলো? প্রথমে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে। আর গেটেল কি বলছে?
রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে কে আলোচনা করে? রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। তারপরে লর্ড ব্রাইস বলছে রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান। লর্ড ব্রাইস কি বলছে? রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান। সব স্ক্রিনে দেওয়া রয়েছে, দেখবি, ঠিক আছে। লর্ড ব্রাইসের পরে কে আসছে? গিলক্রিস্ট। গিলক্রাইস্ট কি বলছে? রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু হলো কি? রাষ্ট্র ও সরকার। রাষ্ট্র ও সরকার, ঠিক আছে, চারটে বুঝতে পারছিস। আর লাসওয়েল বলছে, হ্যারল্ড লাসওয়েল কি বলছে? রাষ্ট্রবিজ্ঞান আলোচনা কি করে? সমাজের প্রভাব ও প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে আলোচনা করে। সমাজের প্রভাব ও প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে আলোচনা করে। তাহলে এই পাঁচটাকে আমরা বলতে পারি। এই পাঁচটা কোটেশন আমরা কীরকমভাবে মুখস্থ করবো? আবার রিপিট বলবো, ঘরে যেয়ে পড়বো, টানা পড়বি না একদম। সেই আমাদের ছোটোবেলা পড়াছিল না, বলে 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 মাকে শোনাতে হবে, বাইরে মা কাজ করছে শোনাতে হবে, ওরকম পড়বি না কিন্তু। এখন একটু বুঝে আর মুখস্থ করার পদ্ধতি, ঠিক আছে। মুখস্থ পাঁচটাকে আবার বলবি। পাঁচটা কী কী? প্রথমে গার্নার, তারপরে গেটেল, তারপরে লর্ড ব্রাইস, তারপরে গিলক্রাইস্ট, তারপরে লাসওয়েল। হয়ে গেল। তাহলে গার্নার কি বলছে? রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে। গেটেল কি বলছে? রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। তারপরে লর্ড ব্রাইস কি বলছে? রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান। গিলক্রাইস্ট কি বলছে? রাষ্ট্রবিজ্ঞান আলোচনার মূল বিষয়বস্তু হলো রাষ্ট্র ও সরকার, সেই রাষ্ট্রকে নিয়েই বলছে। তারপরে ল্যাসওয়েল কি বলছে? রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে আলোচনা করে। হবে? পেরে যাবো এই পাঁচটা, অসুবিধা নেই। এরপরে দাঁড়িয়ে আসছে লেনিন। ভিআই লেনিন কি বলছে? রাষ্ট্রবিজ্ঞান হলো শ্রেণী সম্পর্কের বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান শ্রেণী। লেনিন কে? লেনিন হচ্ছে দেখ মার্ক্সবাদী, তাই না? যখনই শ্রেণী শোষণ এই শ্রেণী নিয়ে কথা হবে তখনই মার্ক্সবাদী। বুঝতে পেরেছিস কি বললাম? তা লেনিন কি বলছে? লেনিন কি বলছে? রাষ্ট্রবিজ্ঞান হলো শ্রেণী সম্পর্কের বিজ্ঞান। কিসের বিজ্ঞান? শ্রেণী সম্পর্কের বিজ্ঞান। সমাজে দুটোই শ্রেণী আছে, একটা কি? গরিব, আর একটা বড়লোক। একটা পুঁজিবাদী, তাকে বলা হয় বুর্জোয়া। মার্ক্সের ভাষায় পুঁজিবাদীকে কী বলা হয়? বুর্জোয়া। আর যে গরিব শ্রমিক শ্রেণী তাদেরকে বলা হয় প্রোলেতারিয়েত। এটা ভাষা আর কি ওদের, মার্ক্সবাদীদের। বুঝতে পেরেছিস কি বললাম? আচ্ছা বন্ধ করে দাও, খাতা খুলবে না, শুধু মাথা। এখন কি ইউজ হবে? মাথা। এখন আমার কাছে এসছিস, মাথায় লোড নিবি, বাড়িতে যে যা খাতা যত খুশি এক সপ্তাহ ধরে পড়াশোনা কর, ঠিক আছে? তাহলে কি বললাম আবার বল। লেনিনের উক্তি কি? রাষ্ট্রবিজ্ঞান হলো শ্রেণী সম্পর্কের বিজ্ঞান। অ্যারিস্টটলের উক্তি আমরা আগেই জানি, আগের দিনই ভিডিওতে আমরা বলেছি। অ্যারিস্টটল কী বলে? রাষ্ট্রবিজ্ঞান হলো শ্রেষ্ঠ বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান কি? শ্রেষ্ঠ বিজ্ঞান। আর একটা কি উক্তি? ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল, মানে মানুষ হলো রাজনৈতিক জীব। এছাড়াও অ্যারিস্টটলের সেই ফেমাস বক্তব্য কি? যে মানুষ রাষ্ট্রে বসবাস করে না সে হয় পশু নয় দেবতা। একদম ঠিক আছে। এইবারে দাঁড়িয়ে অ্যারিস্টটলকে তো মনে রাখতেই হবে, রাষ্ট্রবিজ্ঞান হলো শ্রেষ্ঠ বিজ্ঞান। অ্যারিস্টটলের পরে আছে ব্লুন্টসলি। রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র বিষয়ক জ্ঞান। ব্লুন্টসলি কি বলছে? রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র বিষয়ক জ্ঞান, ঠিক আছে? রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র বিষয়ক জ্ঞান। তাহলে হয়ে যাবে, এই কটা হয়েছে। কী বললাম? ভিআই লেনিন। ডেভিড স্টোন রাষ্ট্রবিজ্ঞানের রাজনীতির সংজ্ঞা বলেছিলাম, মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টন। আর রাষ্ট্রবিজ্ঞান কি? মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ। মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ। একটু এক্স্যাক্টলি দেখ রাষ্ট্রবিজ্ঞান কী নিয়ে আলোচনা করে? দুটোই জিনিস, একদিকে রাষ্ট্র, একদিকে রাজনীতি। তাহলে ডেভিড স্টোন রাজনীতি সম্পর্কে কি বলেছে? রাষ্ট্রবিজ্ঞান হলো রাজনীতি হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টন, মানে বরাদ্দ। এইবার রাষ্ট্রবিজ্ঞান কি করে সেটা নিয়েই তো আলোচনা করে। তাহলে মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ, কিছুই না। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে মূল্যের কর্তৃত্ব সম্পন্ন ব্যাপারটা এলেই কে আসবে? ডেভিড স্টোন। অসুবিধা হচ্ছে এই পাঁচটা নিয়ে? তাহলে আবার যখন আমরা মুখস্থ করবো এই পাঁচটা কীরকমভাবে মুখস্থ করবো? আবার লেনিন কি? রাষ্ট্রবিজ্ঞান হলো শ্রেণী সম্পর্কের বিজ্ঞান। লেনিনের পরে ডেভিড স্টোন, নাকি? ডেভিড স্টোন কি বলছে? মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ। তারপরে অ্যারিস্টটল দুটো উক্তি কি? রাষ্ট্রবিজ্ঞান হলো শ্রেষ্ঠ বিজ্ঞান, আর মানুষ হলো রাজনৈতিক জীব। আর ব্লুন্টসলি কি বলছে? রাষ্ট্র বিষয়ক জ্ঞান। হয়ে গেল। তাহলে পাঁচটা কী হয়ে গেল? 10টা। যখনই পাঁচটা 10টা মুখস্থ করবি আবার প্রথম থেকে বলবি। আবার প্রথম থেকে কি বলবি? গার্নার কি বলেছে? কারণ মনে আছে? চেষ্টা করো। শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে, একদম ভেরি গুড। গেটেল কি বলেছে? হ্যাঁ,
রাষ্ট্রবিজ্ঞান কী নিয়ে আলোচনা করে? রাষ্ট্রের অতীত, প্রথমে অতীত, তারপরে বর্তমান, তারপরে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। তাহলে কে বলেছে ওটা? গেটেল। গেটেলের পরে কে আছে? লর্ড ব্রাইস। লর্ড ব্রাইস কী বলেছে? রাষ্ট্রবিজ্ঞান হলো প্রগতিশীল বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান হলো প্রগতিশীল বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান আলোচনা কখনো থেমে থাকে না, চলছেই। আজকের দিনেও রাষ্ট্রবিজ্ঞান আলোচনা চলছে, বুঝতে পেরেছিস? যুদ্ধ তো হচ্ছেই, বুঝতেই পারছিস। তো তারপরে 4 নম্বরে কে আছে? গিলক্রাইস্ট। গিলক্রাইস্ট কী বলছে? রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মূল বিষয়বস্তু কি? রাষ্ট্র, সরকার। দেখ, বুঝলেই বুঝতে পারবি যে আমরা আগের দিন যে বুঝেছিলাম, তো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাতে সুবিধা। তারপর গিলক্রাইস্টের পরে কী আছে? ল্যাসওয়েল। ল্যাসওয়েল কী বলছে? রাষ্ট্রবিজ্ঞান কী নিয়ে আলোচনা করে? সমাজের প্রভাব ও প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে আলোচনা করে। আর রাষ্ট্রবিজ্ঞান কী নিয়ে আলোচনা করে? রাজনীতি। আর রাজনীতি মানে কি? ক্ষমতা। কে কত বেশি ক্ষমতাবান সেটা নিয়েই আজকের দিনে প্রাসঙ্গিকতা হয়ে উঠেছে। কে কত বেশি ক্ষমতাবান সেটা নিয়েই রাজনীতি, বুঝতে পেরেছিস? ক্ষমতা দখলের লড়াই। রাজনীতি অ্যাকচুয়ালি কি? ক্ষমতা দখলের লড়াই। ওয়াসবি কি বলছে? ওয়াসবি বলছে যেখানেই দ্বন্দ্ব সেখানেই রাজনীতি, যেখানেই দ্বন্দ্ব সেখানেই রাজনীতি। রাজনীতি আগের দিন আমরা বুঝিয়েছি। ক্লিয়ার হচ্ছে কি বললাম? তাহলে 5টা 10টা আমাদের মনে রাখতে হবে। 5টা মনে থাকলো। 5টা কে কে? গার্নার, গেটেল, লর্ড ব্রাইস, গিলক্রাইস্ট, ল্যাসওয়েল। প্রত্যেকটা যদি একটা সিঙ্ক্রোনাইজ অর্ডার করে নিস তাহলে মুখস্থ করাটা খুব ইজি। আর উক্তি আমাদের মুখস্থ করতেই হবে। এটা বোঝাচ্ছি, কিন্তু উক্তি তোদের তো পুরো পাই টু পাই লিখতে হবে। কিন্তু তোদের ক্ষেত্রে সুবিধা কি? এমসিকিউ আসবে। এইভাবে মুখস্থ একবার করে নিবি, সাবকনসিয়াস মাইন্ডে ওই এমসিকিউ 4টে অপশান দেখলেই তোরা বুঝতে পেরে যাবে এটাই। ক্লিয়ার হচ্ছে? এই উক্তিটাতেই একটু মনে হবে যে কঠিন লাগছে, বাদ বাকি সব ঠিক আছে। তাহলে 5টা 10টা মনে থাকবে। তাহলে আরেকবার লেনিন বলে, লেনিন কি বলছে? রাষ্ট্রবিজ্ঞান হলো শ্রেণী সম্পর্কের বিজ্ঞান। ডেভিড স্টন কি বলছে? রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ। আর অ্যারিস্টটল কি বলছে? রাষ্ট্রবিজ্ঞান হলো শ্রেষ্ঠ বিজ্ঞান। অ্যারিস্টটলের পরে মানুষ হলো রাজনৈতিক জীব, অ্যারিস্টটলই বলেছে। আর তারপরে ব্লুমসলি বলেছে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র বিষয়ক জ্ঞান। ঠিক আছে, বুঝতে পেরেছ কি বললাম? আচ্ছা, তারপরে আসছে অ্যালান বল। রাজনীতি হলো একটি সার্বিক কার্যকলাপ। অ্যালান বল কি বলছে? রাজনীতি হলো একটি সার্বিক কার্যকলাপ। অ্যালান বলের পরে কি আসছে? মার্ক্সবাদী কি বলছে? রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র। রাষ্ট্র হলো সেই মার্ক্সবাদ, আবার রাষ্ট্র কি? শ্রেণী শোষণের যন্ত্র। দুটোই শ্রেণী, একটা বড়লোক একটা গরিব, দুটোই শ্রেণী, দুটো ক্লাসের কথা বলেছে। ঠিক আছে, একটা বুর্জোয়া একটা প্রোলেতারিয়াত, একটা বুর্জোয়া একটা প্রোলেতারিয়াত। বুর্জোয়াকে আম্বানি আদানি, প্রোলেতারিয়াত কারা? আমরা। বুঝতে পেরেছো কি বললাম? তো বুর্জোয়া কি করছে? শুধু প্রোলেতারিয়াতকে কি করছে? শোষণ করছে। আর বুর্জোয়ারা কাদের মাধ্যমে শোষণ করছে? মানে পুঁজিবাদীরা কাদের মাধ্যমে শোষণ করছে? কার মাধ্যমে? রাষ্ট্রের মাধ্যমে। রাষ্ট্র মানে কি? নরেন্দ্র মোদী কার বন্ধু? আম্বানি আর আদানির বন্ধু। বুঝতে পেরেছো কি বললাম? তো রাষ্ট্রের উপরে যেই থাকবে সবাই বড়, মানে ওই পুঁজিপতিদের বন্ধু হয়ে যাবে। শুধু নরেন্দ্র মোদী বলে নয়, যত সরকারের উপরে যারাই আছে তারাই সব বড় বড় যারা পুঁজিপতি তাদের বন্ধু। বুঝতে পেরেছো কি বললাম? তাই মার্ক্স কাদের বিরুদ্ধে লড়াই করে? শ্রেণীর বিরুদ্ধে, মানে ওই পুঁজিবাদীদের বিরুদ্ধে লড়াই করে কমিউনিজম প্রতিষ্ঠা করতে চেয়েছে, তাই না? কমিউনিজম মানে কি? সর্বহারা শ্রেণীর এক না একতন্ত্র, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছে। সর্বহারা শ্রেণীর এক না, সর্বহারা শ্রেণী কারা? আমরা। কিছুই নেই আমাদের। তো এরা তোরা বলি কই কিছু নেই, সবই আছে, বাড়ি আছে, হ্যাঁ, এরকম নয় ব্যাপারটা। ওদের কাছে কিছুই নেই, এটা ভাবতে হবে। তাহলে মার্ক্স কি বলছে? রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র, রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র। মনে থাকবে? অসুবিধা আছে? তারপরে ল্যাস্কি, এটা ল্যাস্কি হবে না, এটা ল্যাস্কি হবে না, এইটা হবে কি বললাম? ওয়াসবি কি বলেছে? যেখানেই দ্বন্দ্ব সেখানেই রাজনীতি। ওয়াসবি কি বলেছে? যেখানেই দ্বন্দ্ব সেখানেই রাজনীতি। এটা ওয়াসবি হবে না একদম। এই ল্যাস্কি হবে না, ল্যাস্কি কাটা। এটা কি হবে? ওয়াসবি। ওয়াসবি কি বলেছে? যেখানেই দ্বন্দ্ব সেখানেই রাজনীতি। আমরা বলেছি রাজনীতি কি? মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টন। মূল্য মানে মূল্যবান বস্তু। পেন, সেই এক্সাম্পল দিয়েছিলাম, মূল্যবান বস্তু। আমাদের এখন যেটা অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল, মুখ্যমন্ত্রীর চেয়ার মূল্যবান বস্তু। মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টন। মুখ্যমন্ত্রীর চেয়ারকে নিয়ে কাদের মধ্যে এবার ঝামেলা লাগবে? বিরোধ বাজছে, সিপিএম, বিজেপি, তৃণমূল সব বিরোধ বাজছে। আর বিরোধ বাজছে। এবার সিপিএম বলাটা ভুলে গেল নাকি? দেখাই যাচ্ছে না। যাই হোক, বিজেপি আর তৃণমূলের মধ্যে এখন বিরোধ বাজছে, দেখতে পাচ্ছি।
আর ভোটের প্রচারে সবাই যাচ্ছে কি, সবাই রান্নাও করছে, দাড়িও কেটে দিচ্ছে, সব জায়গায় দেখতে পাচ্ছি আমরা এখন নেতাদের, পরে আর দেখতে পাবো না, তাই তো? তো এইরকম একটা ব্যাপার। সেদিনকে আমাদের ওখানে হনুমান জয়ন্তীর ওখানে খাওয়াচ্ছিল, তো আমাদের আসলো একজন, যাই হোক, এসে তো খাবার পরিবেশন করে দিয়ে গেল। আর দেখা যাবে না, যদি জিতে যায় তাহলে 5 বছরে আর দেখা যাবে না, এরকম একটা ব্যাপার। তো সবই এখন প্রচারের জন্য, যাই হোক, সব ভিডিও হবে, বলতেও পারবো না। তাহলে গিয়ে বুঝতে পারছিস কি বললাম কথাটা? কোনো, আমি কোনো পার্টির সমর্থক নই, আগে বলে যে ক্যামেরা হচ্ছে তো, ক্যামেরা যখন চলবে না তখন বলবো। এবারে ব্যাপারটা হচ্ছে গিয়ে, তাহলে কি বলছে, যেখানেই দ্বন্দ্ব সেখানেই রাজনীতি, যেখানে বিরোধ আছে, মূল্যবান বস্তু মুখ্যমন্ত্রী চেয়ার, সবার মধ্যে বিরোধ বাজছে, চেয়ারটা কে নেবে? ঠিক আছে, এইবার চেয়ারটা যে উপায়ে চেয়ারটা দেওয়া হচ্ছে, চেয়ারটা দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে কে আসছে? নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার এসে কি করছে? ভোট প্রক্রিয়ার মাধ্যমে সেটা চেয়ারটাকে ভাগ করে দিচ্ছে। এই যে ভোট প্রক্রিয়া, এটাকেই বলা হচ্ছে রাজনীতি। তো রাজনীতি কি করে? কোনো একটা মূল্যবান বস্তু নিয়ে যখনই দুটো মানুষের মধ্যে কী হয়, দ্বন্দ্ব হয়, তখনই সেই দ্বন্দ্ব মেটানোর জন্য কেউ না কেউ আসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে, পাওয়ারফুল, সে এসে যে উপায়ে সেই দ্বন্দ্বটা, বিরোধের মীমাংসা করে, সেটাই হচ্ছে রাজনীতি। বুঝতে পেরেছিস পলিটিক্স কি? তাহলে এখনকার দিনে পলিটিক্স হচ্ছে ক্ষমতা নিয়ে, কার কত বেশি ক্ষমতা নিয়ে লড়াই। ক্লিয়ার হচ্ছে? তাহলে ওয়াসবি কি বলছে? যেখানেই দ্বন্দ্ব সেখানেই রাজনীতি। অসুবিধা আছে? সব জায়গায় রাজনীতি হবে, সব জায়গায়। পরিবার, ফ্যামিলিতে রাজনীতি হচ্ছে। ফ্যামিলিতে যদি 2 ভাই বোন থাকে তো রাজনীতি হবেই, কাকে বেশি বাবা বা মা ভালোবাসছে, এই নিয়ে একটা পলিটিক্স হচ্ছে। ফ্যামিলি থেকে পলিটিক্স শুরু। তুই অফিসে যাবি, এই পড়তে যাবি, ক্লাসরুমে যা, ক্লাসরুমে পলিটিক্স হচ্ছে। ছোটোবেলা দেখবি কে মনিটর হবে, মনিটর হওয়ার একটা লড়াই চলছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, কে প্রাধান্য পাবে, কে স্যারদের চোখে আসবে। ঠিক আছে, তোদের এখনকার দিনে হয়তো মনিটরটা অত বেশি প্রাধান্য পায় না, কিন্তু কে স্যারের চোখে ভালো হবে সেই জন্য, আর কে ফার্স্ট বেঞ্চে যেয়ে বসবে প্রথম, এই নিয়ে একটা দ্বন্দ্ব চলে। দেখবি কিছু স্টুডেন্টের মধ্যে ফার্স্ট বেঞ্চে যেয়ে বসতে হবে, কিছু স্টুডেন্টদের মধ্যে থাকে। ঠিক আছে, তো এরকম একটা ব্যাপার। তাহলে যেখানেই দ্বন্দ্ব সেখানে রাজনীতি, বুঝতে পেরেছিস? অসুবিধা আছে? তারপর বলছে উইলবি কি বলছে, ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানে গভীরতা যোগান দেয়। ইতিহাস কি করে? রাষ্ট্রবিজ্ঞানের গভীরতা। আমরা কি জানলাম আগের দিন? রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন মানে তো ইতিহাসই, রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন মানে ইউরোপের ইতিহাসই তো জানলাম। ক্লিয়ার হচ্ছে? তারপরে ম্যাক্স ওয়েবার কি বলছে? রাজনৈতিক দলগুলোই ক্ষমতার দুর্গে বাস করতে চায়। রাজনৈতিক দলগুলি কি করতে চায়? সেই এক কথা দেখ, রাজনীতি যেটা বললাম, রাজনৈতিক দলগুলো কি চায়? ক্ষমতার দুর্গে। এই কটা কোটেশন আমাদের মনে রাখতে হবে। রাজনৈতিক দলগুলি ক্ষমতার দুর্গে বাস করতে চায়। 15টা এইভাবে মনে রাখবি। এইভাবে মনে রাখাটা সহজ, সহজ কিছু নেই, এইভাবেই মনে রাখতে হবে। গার্নার, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে। গেটেল, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। তারপর হচ্ছে লর্ড ব্রাইস, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান। তারপরে গিলক্রাইস্ট, রাষ্ট্রবিজ্ঞান, হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান আলোচনার বিষয়বস্তু রাষ্ট্র সরকার। ল্যাসওয়েল কি বলছে? রাষ্ট্রবিজ্ঞান আলোচনা কাদের নিয়ে? সমাজে প্রভাব ও প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে আলোচনা। তারপরে লেনিন কি বলছে? রাষ্ট্রবিজ্ঞান হলো শ্রেণী সম্পর্কের বিজ্ঞান। অ্যারিস্টটল, দুটো উক্তি, রাষ্ট্রবিজ্ঞান হলো শ্রেষ্ঠ বিজ্ঞান, আর রাষ্ট্রবিজ্ঞান, মানুষ হলো রাজনৈতিক জীব। তারপরে অ্যারিস্টটলের পর ব্লুমসলি, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র বিষয়ক জ্ঞান। ব্লুমসলির পরে এবার চলে আসছি আমরা কোথায়? অ্যালান বল কি বলছে? আচ্ছা, ওখানে ডেভিড স্টোন বাদ দিচ্ছি। ডেভিড স্টোন কি বলেছে? রাজনীতি হলো মূল্যের, এই রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ। হয়ে গেল 10টা। এরপরে 5টা। অ্যালান বল কি বলছে? রাজনীতি হলো একটি সার্বিক কার্যকলাপ। অ্যালান বলের পরে কি আসছে? মার্কস কি বলছে? রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র। রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র। ওয়াসবি কি বলছে? যেখানেই দ্বন্দ্ব সেখানেই রাজনীতি। তারপরে কি আছে? উইলবি, ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানে গভীরতা যোগান দেয়। আর ম্যাক্স ওয়েবার কি বলছে? ক্ষমতার দুর্গে বাস করতে চায়। হবে? তোদের ব্রেন কিন্তু এখন পুরো শার্প, বুঝতে পেরেছিস কি বললাম? আমার যদি এই মাথাতে হয়ে যায় তাহলে তোদেরও হয়ে যাবে। এরকমভাবে 2-3বার খালি কষ্ট করে একটু মুখস্থ করে নিবি, দেখবি কোশ্চেন এখান থেকে কমন পড়ে যাবে। ঠিক আছে, 2-একটা কোটেশন এখান থেকেই আসবে, তোরা পেরে যাবি। আচ্ছা, তাহলে গিয়ে এইবার আমাদের সেই, এটা তো মুখস্থ হয়ে আছে তোদের মুখস্থ হয়ে আছে। যদি বলে দিই এবার লাইন দিয়ে তোদের বইগুলো সব মুখস্থ। প্রথমেই কি? প্লেটো কি? দ্য রিপাবলিক। অ্যারিস্টটল দ্য পলিটিক্স। সিসেরো দি রিপাবলিকা। তারপরে সেন্ট অগাস্টাইন ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স। হবস
লেভিয়াথান, লক, রুসো, হয়ে গেছে রুসো। এবারে আবার তারপর বলতে হবে মার্কস। মার্কস হচ্ছে দাস ক্যাপিটাল। মার্কস কি? দাস ক্যাপিটাল। তা মার্কস ও এঙ্গেলস। তারপরে লিপসেট বলেছিলাম, দ্য পলিটিক্যাল ম্যান। লিপসেটের পরে অ্যাডাম স্মিথ, ওয়েলথ অফ নেশন। লর্ড ব্রাইস, মডার্ন ডেমোক্রেসি। তারপরে লিপম্যান, পাবলিক ওপিনিয়ন। ল্যাস্কি, এ গ্রামার অফ পলিটিক্স। তারপরে হচ্ছে ডেভিড স্টন। এগুলো আমরা মুখস্থ, আগে কাজ করাই আছে। অসুবিধা আছে? মজা আসছে? এইটা যখন মুখস্থ করে ফেলেছিস ওটাও পারবি, চাপের কিছু নেই। বুঝতে পারছিস কি বললাম? অসুবিধা কিছু নেই। তাহলে এবার তো বুক আমাদের হয়ে গেল। তাহলে বইগুলো হয়ে যাওয়ার পর এইবার কোশ্চেনগুলো তোরা এমনিই পারবি। দেখ, এই কোশ্চেনগুলো আগের দিনে ভিডিও দেখে আসলে সবাই পারবি। রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলে? রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ ঘটে 1701 সালে। এখানে ঢেকে দিই তোরা যে না দেখতে পাস। আচ্ছা, তারপরে বল, প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন কবে হয়? 1948। ঠিক আছে, প্যারিসে হয়। রাষ্ট্রবিজ্ঞান হলো একটি গতিশীল বিজ্ঞান, মানে চলতে থাকে, চলমান। রাষ্ট্রবিজ্ঞান কখনো থেমে থাকে না। গতিশীল বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, এগুলো আমরা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় আমরা পড়েছি। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান সবসময় পরিবর্তনশীল, রাষ্ট্রবিজ্ঞানের চিন্তাধারা। আচ্ছা, তারপরে মধ্যযুগের দুজন রাজনৈতিক চিন্তাবিদের নাম সেন্ট টমাস অ্যাকুইনাস। এগুলো তোরা সব পারবি। নবজাগরণের সন্তান কাকে বলা হয়? ম্যাকিয়াভেলিকে। ভেরি গুড। তারপরে দেখ, রাষ্ট্র কথাটি প্রথম ব্যবহার করেন উদারনীতিবাদের দুজন প্রবক্তা আর জেস মিল। ঠিক আছে, উদারনীতিবাদের আদি জনক জন লক, আধুনিক উদারনীতিবাদের প্রবক্তা জেস মিল। আচ্ছা, দুজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম চার্লস মেরিয়াম, ডেভিড স্টন, রবার্ট ডাল, ইউলাও, চার্লস মেরিয়াম, আচ্ছা গ্রাহাম ওয়ালাস, আর্থার বেন্টলে। অসুবিধা আছে? এরকম নাম তোদের আসতে পারে। আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা কাকে বলা হয়? চার্লস মেরিয়ামকে। এগুলো সব বলা হয়ে গেছে আগের দিন। আচ্ছা, এবার এগুলো হয়ে গেছে। দেখ, চরম সার্বভৌমত্বের প্রবক্তা কে? হবস। চরম সার্বভৌমিকতা কি বলছে? রাজাকে কিরম ক্ষমতা দেবে? সার্বভৌম ক্ষমতা পুরোটা দেবে, তার কাছ থেকে আর কেউ কেড়ে নিতে পারবে না। এটা হচ্ছে ব্যাপার, চরম সার্বভৌমিকতা। ঠিক আছে, জনগণের সার্বভৌমিকতার তত্ত্ব রুসো। রুসো বলেছে জনগণই সার্বভৌম ক্ষমতা কার মাধ্যমে চুজ করবে? সাধারণ ইচ্ছা তত্ত্বের মাধ্যমে। রুসোর আর একটা তত্ত্বের নাম কি? সাধারণ ইচ্ছা। অসুবিধা আছে? সাধারণ ইচ্ছা বলে দিয়েছি, একটা সকলের ইচ্ছা, একটা সাধারণ ইচ্ছা। সকলের ইচ্ছা, রুসো বলছে সকলের ইচ্ছা কি? ব্যক্তি স্বার্থ জড়িয়ে। সকলের ইচ্ছা ব্যক্তি স্বার্থ জড়িয়ে। আর সাধারণ ইচ্ছা মানে কি? সমষ্টিগত স্বার্থ। মানে আমরা দেখ, সকলের ইচ্ছা মানে কি? আমাদের কি চাই? প্রত্যেকের আলাদা আলাদা ইচ্ছা। কারুর মোবাইল চাই, কারুর স্কুটি চাই, কারুর বাইক চাই। হ্যাঁ, আমার একটা 4 চাকা হলে ভালো হয়, বলেছিলাম আগের দিন। তো এবার চাহিদাগুলো আলাদা, এটাকে সকলের ইচ্ছা বলছে, যেখানে কি জড়িয়ে? ব্যক্তি স্বার্থ। আর একটা হচ্ছে সাধারণ ইচ্ছা। এই মুহূর্তে যদি কারেন্টটা চলে যায়, তাহলে আমরা কি গাড়ি, বাইক ওগুলো চাইবো? কি চাইবো আমরা? কারেন্টটা যেন যায় করে আসো। আর সেটা সবার ইচ্ছার দেখ মিলিত রূপ। সবার এখানে একটা ইচ্ছা থাকবে। এই ইচ্ছার মাধ্যমে যদি আমরা কাকে ঠিক করি? সার্বভৌম ক্ষমতাকে, যে রাজা হবে তাকে যদি আমরা ক্ষমতাটা দিই, কোন ইচ্ছার মাধ্যমে? জনগণ পুরো নিজের ইচ্ছার দ্বারা ক্ষমতাটা দেবে, তাকেই বলা হচ্ছে কি? সাধারণ ইচ্ছা। কি বলছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে রুসো হলো সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তাকে রুসো। উপযোগিতাবাদের প্রবর্তক বেনথাম কি বলছে? সর্বাধিক মানুষের সর্বাধিক সংখ্যক সুখ। সর্বাধিক মানুষের, যত মানুষের যতটা মঙ্গল করা যায়, এটাকেই বলা হয় উপযোগিতাবাদ। এটাকে কি বলা হয়? উপযোগিতাবাদ। ঠিক আছে। আচ্ছা, উপযোগিতাবাদের প্রবর্তককে বেনথাম। সার্বভৌমত্বের জনককে? বোদা। সার্বভৌমত্বের জনক, এই নামটা শুনে তোরা হাসবি, জিন বোদিন ইংলিশে বলবি। ঠিক আছে। সোভারেনিটি ইজ সুপ্রিম পাওয়ার অফ দ্য স্টেট ওভার সিটিজেন্স অ্যান্ড সাবজেক্টস আনরেস্ট্রেন্ড বাই ল। এই যে সার্বভৌমিকতা, সার্বভৌমিকতা হলো রাষ্ট্রের এমন একটা শক্তি, মানে এমন একটা ক্ষমতা, যে অবাধ, অনিয়ন্ত্রিত, চরম। ঠিক আছে, আইনের দ্বারাও অনিয়ন্ত্রিত। আনরেস্ট্রেন্ড বাই ল মানে আইনের দ্বারাও অনিয়ন্ত্রিত। তাহলে সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের। সার্বভৌম ক্ষমতা কটা বলেছি? একটা অভ্যন্তরীণ, একটা বাহ্যিক। বাহ্যিক মানে কি? বাইরে থেকেও কেউ আমাদের আক্রমণ করতে পারবে না, দখল করতে পারবে না এখন আর। আর অভ্যন্তরীণ দিক থেকেও কেউ রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। এইটা হচ্ছে রাষ্ট্রের সোভারেন ক্ষমতা। বুঝতে পেরেছিস? সোভারেনিটি ক্লিয়ার হলো? অসুবিধা আছে? তা সেই সার্বভৌমিকতার জনককে
বোদা, যা বোদা, ঠিক আছে। আর যদি হাসি পায় তাহলে কি বলবি, জিন বদিন, ঠিক আছে। যাই হোক, সার্বভৌমিকতার জনক বুঝতে পেরেছিস। এইবার অ্যারিস্টটল কোন দেশের দার্শনিক? এগুলো তোদের কাছে এখন কিরকম পাতি কোশ্চেন মনে হচ্ছে না? কি কোশ্চেন বলছেন এইসব? রাষ্ট্রবিজ্ঞানের জনক জিজ্ঞাসা করলো, এইগুলো কোশ্চেন হলো নাকি? যাই হোক, ঠিক আছে। হিতবাদী তত্ত্বের মূল কথা কি? সর্বাধিক মানুষের সর্বাধিক সংখ্যক সুখ, ওই যে উপযোগিতাবাদ, হিতবাদ, বেনথাম। আচ্ছা, তারপরে মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংস্থা কবে গড়ে ওঠে? 1903 সালে। তিনটেই ডেট মনে রাখবি, তাহলেই হবে। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী এমন দুজন, বিজ্ঞান কে কে বলেছে রাষ্ট্রবিজ্ঞানকে? লর্ড ব্রাইস আর অ্যারিস্টটল। অ্যারিস্টটল মনে করে এবার উক্তি, রাষ্ট্রবিজ্ঞান হলো শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছে। লর্ড ব্রাইসের উক্তি কি? রাষ্ট্রবিজ্ঞান হলো প্রগতিশীল বিজ্ঞান। তাহলে বিজ্ঞান বলার পক্ষপাতী দুজন পেয়ে গেলি। এই জন্যই আমি ওগুলো আগে মুখস্থ করেছি, বুঝতে পেরেছিস কি বললাম? আচ্ছা, আর বিজ্ঞান বলা বিরোধীকে কে কে বিজ্ঞান বলতে নারাজ? বলছে না, এটা বিজ্ঞান নয়। অগাস্ট কোথ আর হচ্ছে মেটল্যান্ড, ঠিক আছে। কোথ আর মেটল্যান্ড, এই অগাস্ট কোথ শুনেও তোরা হাসবি। যাই হোক, ঠিক আছে, হাসি পাবেই। আর ইংলিশে দেখবি নামটা একটু আলাদা টাইপের হবে। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে একটি যুক্তি। বিজ্ঞান কেন বলছে রাষ্ট্রবিজ্ঞান অন্যান্য বিজ্ঞানের মতো পর্যবেক্ষণ, অভিজ্ঞতা, শ্রেণীবিভক্তকরণ প্রভৃতি পদ্ধতির সাহায্যে জ্ঞান অর্জন সম্ভব। রাষ্ট্রবিজ্ঞানেও কীভাবে জ্ঞান অর্জন সম্ভব? পর্যবেক্ষণ করে, অভিজ্ঞতার মাধ্যমে। পর্যবেক্ষণ করছিস, এই যে দেখছিস সমস্ত কিছু আমরা চারিদিকে দেখছি কি চলছে, এটা দিয়েও রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান সংগ্রহ করা সম্ভব, তাই না? সেই জন্য আমরা বলছি, যারা বিজ্ঞান বলছে এই অর্থে বিজ্ঞান বলছে। আবার বিজ্ঞান বলার বিরোধী যারা বলছে তারা কি বলছে? বলছে দেখ, বিজ্ঞান বলার পক্ষে আর বিজ্ঞান বলার বিরোধী আছে না, বিরোধিতা তো এখানে নেই। যাই হোক, আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান না বলার পক্ষেই তো, না বলার পক্ষে কি বলছে? রাষ্ট্রবিজ্ঞান বিকাশের ক্ষেত্রে ধারাবাহিকতা একান্ত অভাব থাকায়, বিকাশের ক্ষেত্রে ধারাবাহিকতার অভাব কম, ধারাবাহিকতা নেই বিকাশের ক্ষেত্রে। সেই অ্যারিস্টটল, প্লেটো থেকে সাবেকি দৃষ্টিভঙ্গির প্রবক্তারা যে বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যে তত্ত্ব দিয়েছে, এখনকার দিনে রাষ্ট্রবিজ্ঞানেরা সেরকম তত্ত্ব বা তাত্ত্বিক গড়ে উঠছে না। তাই রাষ্ট্রবিজ্ঞানের ধারাবাহিকতার কি অভাব, সেই জন্য তারা কি বলছে? বিজ্ঞান এটা বলা যাবে না। আচ্ছা, তারপরে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কে দিয়েছে? ব্লুমসলি আর গার্নার। গার্নার কি বলছে? রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ কাকে নিয়ে? ঠিক আছে। আর ব্লুমসলি কি বলছে? রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র বিষয়ক জ্ঞান। তাহলে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছে দুজন, বুঝতে পেরেছিস? উক্তি মনে থাকলে তাহলে এগুলো সুবিধা। রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কে দিয়েছে? দুজন। অ্যারিস্টটল আরও দিয়েছে, অ্যারিস্টটল দিয়েছে, এই গার্নার দিয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে। আর ব্লুমসলি কী বলছে? রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র বিষয়ক জ্ঞান। আচ্ছা, আর অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছে কে? এই যে কারা, এটা হচ্ছে আচরণবাদী, আর্থার বেন্ডলে, গ্রাহাম ওয়ালাস। আর্থার বেন্ডলের লেখা বইটার নাম কি? দ্য প্রসেস অফ গভর্নমেন্ট। আর গ্রাহাম ওয়ালাস, হিউম্যান নেচার ইন পলিটিক্স। মনে থাকবে, এই দুজনকে কী বলা? আচরণবাদী তাত্ত্বিক। 1908 সালে এই আচরণবাদী এরা বইটা লেখে। এখান থেকে আচরণবাদের শুরু হয়, বুঝতে পেরেছিস? 1900 সালের পর থেকে কি নতুন একটা তত্ত্ব আছে রাষ্ট্রবিজ্ঞানে, সেটা কি? তারা কিসের ওপর জোর দেয়? তত্ত্ব আর গবেষণার ওপরে। আর রাষ্ট্রবিজ্ঞান আলোচনাকে কি করতে চায়? বিজ্ঞান ভিত্তিক, পুরো পিওর সায়েন্স করতে চায়। বলছে মূল্যমান নিরপেক্ষ, মানে মূল্যমান থাকবে না, কোনো ন্যায় অন্যায় ভালো মন্দ এইসব আলোচনা থাকবে না। ডিরেক্ট কী করতে চাইছে? রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করতে চাইছে। আর কিসের ওপর গুরুত্ব দিতে চাইছে? তত্ত্ব আর গবেষণার ওপরে। আচরণবাদ কাকে বলে বুঝতে পারছিস? কার ওপর গুরুত্ব দিতে চাইছে? তত্ত্ব আর গবেষণা। সায়েন্সকে কী করে? ফ্যাক্টের ওপরই তো গুরুত্ব দেয় না, মূল্যবোধের ওপর গুরুত্ব দেয়। ইমোশনের ওপর সায়েন্স গুরুত্ব দেয় না। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে আচরণবাদীরা কী চাইছে? রাষ্ট্রবিজ্ঞানকে কী করতে? একদম ডিরেক্ট বিজ্ঞান করতে চাইছে, বিশুদ্ধ বিজ্ঞান। কিন্তু সেই আচরণবাদী প্রবক্তারা কারা? ওই যে আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা কাকে বলা হয়? চার্লস মেরিয়াম, ঠিক আছে, ডেভিড স্টন। কিন্তু আচরণবাদে যেহেতু মূল্যবোধকে যুক্ত করেনি, সেই জন্য আচরণবাদটা 1960-এর দশকে ডেভিড স্টন আবার নয়া আচরণবাদ নিয়ে আসে। কী নিয়ে আসে? উত্তর আচরণবাদ, ঠিক আছে, পোস্ট বিহেভিয়ারাল। তাহলে ওটা কি করে? পোস্ট বিহেভিয়ারাল বলছে মূল্যবোধকে আবার অ্যাড করে, মূল্যবোধকে আবার কী করে? যুক্ত করে। তাই মূল্যমান নিরপেক্ষতা, এই কথাটা কার সাথে আছে? আচরণবাদের সাথে। বুঝতে পেরেছিস কী বললাম? ক্লিয়ার হচ্ছে? মূল্যমান নিরপেক্ষ মানে কি? কোনো ইমোশন থাকবে না, মূল্যবোধ থাকবে না, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে? আচরণবাদ বুঝতে পেরেছিস? অসুবিধা নেই। অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা তাই কে দিয়েছে? আচরণবাদীরা। আচরণবাদীরা তো চায় না কোনো প্রতিষ্ঠান নিয়ে আলোচনা হোক, বিজ্ঞান কেন্দ্রিক আলোচনা হবে, ফ্যাক্ট নিয়ে আলোচনা হবে, ঠিক আছে?
তাহলে গিয়ে রাষ্ট্রবিজ্ঞান ও অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কে দিয়েছে? আর্থার বেন্টলে, গ্রাহাম ওয়ালাস। মনে থাকবে। আচরণবাদের দুটি বৈশিষ্ট্য দেখ, সেম, তত্ত্ব ও গবেষণার ওপর গুরুত্ব আরোপ, আচরণবাদ, আর ব্যক্তির রাজনৈতিক আচরণের ওপর গুরুত্ব আরোপ। ক্লিয়ার আছে? উদারনীতিবাদের দুটো সমালোচনা, রাজনৈতিক সাম্যের ওপর গুরুত্ব আরোপ করা। উদারনীতিবাদ কাদেরকে সাপোর্ট করে? উদারনীতিবাদ কাদেরকে সাপোর্ট করে? বড় লোকদের, ব্যক্তি স্বাধীনতাকে, তাই না? তাহলে বড় লোকদের যখন সাপোর্ট করে, তাহলে কিসের ওপর? রাজনৈতিক সাম্যের ওপর গুরুত্ব আরোপ করে। রাজনৈতিক সাম্য হোক, কিন্তু মার্কস কী চাইছে? অর্থনৈতিক সাম্য। মানে আম্বানি টাকা ইনকাম করছে, আমাদের মধ্যে সমান ভাগে যদি ভাগ করে দেয় তাহলে ভালো হয় বেশ। কিন্তু এটা কি পুঁজিবাদীরা বলবে? পুঁজিবাদীরা বলবে না, রাজনৈতিক সাম্য, তোমরা ভোট দিতে পারবে, তোমরা ভোট দেওয়ার অধিকার পাবে, কিন্তু অর্থনৈতিক সাম্য এটা সম্ভব না। ক্লিয়ার হচ্ছে? তাই উদারনীতিবাদের সমালোচনা করছি আমরা। সমালোচনা করব মানে কি? বলছে ওরা রাজনৈতিক সাম্যের ওপর গুরুত্ব আরোপ করে, কিন্তু অর্থনৈতিক সাম্যের ওপর গুরুত্ব আরোপ করে না। আর বুর্জোয়া শ্রেণীর হাতিয়ার, বুর্জোয়া মানে কারা? বড়লোক, পুঁজিবাদী। তো ওদের হাতিয়ার কি? উদারনীতিবাদ। বুঝতে পেরেছো কি বললাম? ক্লিয়ার হচ্ছে? অসুবিধা আছে? তাহলে রাষ্ট্রবিজ্ঞানের পাঠের পরস্পর দুটি দৃষ্টিভঙ্গির নাম কি? উদারনীতিবাদ আর মার্ক্সবাদ। এটাই যখন এইচএসের প্রথম আমরা ঠান্ডা লড়াই করব, এই দুটো মতাদর্শের মধ্যে লড়াই হবে, একদিকে উদারনীতিবাদ, একদিকে মার্ক্সবাদ। উদারনীতিবাদ কাদেরকে সাপোর্ট করে? পুঁজিবাদ। আর সমাজতন্ত্র, মার্ক্সবাদ কাদেরকে সাপোর্ট করে? সমাজতন্ত্র, সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। ক্লিয়ার হচ্ছে? কমিউনিজম আর ক্যাপিটালিস্টের মধ্যে আমরা দেখব ডিবেট। কখন? একবারে লড়াই শুরু করব, ঠান্ডা লড়াই শুরু করব। কবে? এইচএসে, ঠিক আছে, থার্ড সেমিস্টারে। তাই এখন থেকে জানিয়ে দিচ্ছি, এই দুটো মতাদর্শ জেনে রাখ, ভালো করে এখন জেনে রাখ, পরে তোদের কাজে আসবে। অসুবিধা হলো? ব্যাস, আমাদের এখানে শেষ। এইটুকু মুখস্থ হবে মনে হচ্ছে? কিছু কিছু তোদের মনে হচ্ছে যেন একটু অড লাগছে, কিন্তু ওগুলো একটু মুখস্থ করে নিলেই হয়ে যাবে। অসুবিধা আছে? কিন্তু আমি কি ভিডিওটা অন করেছিলাম? হ্যাঁ, অন করেছি।